করে রাখে। দামি অলংকার গায়ে বড়লোকী অহং মাখে। আপাত দৃষ্টিতে ছোঁয়ার কোনো দুঃখ নেই। বিলাসিতার চাদরে ঘেরা জীবনটা তার খুব সুন্দর আর গোছালো। তবুও ছোঁয়ার বড় কষ্ট হয়। সহজ সরল মনটা ধুকে উঠে বলে, আমার জীবনটা কেন নমু আর নীরুর মতো স্বাভাবিক নয়? মধ্যবিত্ত ঘরনার টানাপোড়ান কেন আমার নেই? সেই টানাপোড়ানেই বুঝে আনন্দ, বেঁচে থাকার এক অদ্ভুত স্বাদ। সংকটহীন বেঁচে থাকাটা আদৌ কি বেঁচে থাকা? দুপুর গড়িয়ে আসন্ন বিকেলে পদার্পণ করেছে সূর্য। উঠোনের উত্তর দিকে ভিন্ন রঙের চাঁদোয়াটা নিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। একদম আড়ম্বরহীন সাদামাটা আয়োজন। প্যান্ডেল থেকে কিছুটা দূরে ইট বিছিয়ে করা হয়েছে রান্নার আয়োজন। আলু চালু স্বাস্থ্যবান এক ভদ্রলোক কোমরে গামছা পেঁচিয়ে বিশাল ডেকচিতে খুন্তি নাড়ছেন। কপালে জবজবে ঘাম, মুখ ভর্তি পান। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নার অন্যান্য সামগ্রী। সহযোগীদের কেউ সবজি কুটছে, কেউ বা মাছের মাংস বা মাছের মিশ্রণ। শুকনো লাকড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুনের শিখা, কমলা রঙের আগুন। শেষ দুপুরে তেরছা আলোর ঝিলিক দিয়ে উঠছে উত্তপ্ত ডেকচির গা। কিছু অল্প বয়স্ক তরুণ ব্যস্ত ভঙ্গিতে খাবার পরিবেশন করছে। কারো উপর মাংস দেওয়ার দায়িত্ব, কেউ বা দিচ্ছে রোস্ট, ডাল, মাছ ভাজা। নম্রতাদের খাওয়া শেষ হয়েছে মাত্র। প্যান্ডেলের পাশে নীল রঙের ট্যাঙ্কিতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। ছোঁয়ার কাছে এসব নতুন। অসংখ্য মানুষ একই সাবান দিয়ে হাত ধুচ্ছে। বিষয়টা নিঃসন্দেহে বিদ্যুটে। ছোঁয়া চোখ মুখ কুঁচকে হাত পরিষ্কার করলো। বিষয়টা নিঃসন্দেহে বিদ্যুটে। ছোঁয়া চোখ মুখ কুঁচকে হাত পরিষ্কার করলো। হাত ধুতে গিয়ে পানি ছিটে ভিজে গেল শাড়ি। বড় বিরক্তকর সব। হাত ধোয়া শেষে নম্রতার সাথে বরের স্টেজের দিকে এগিয়ে গেল ছোঁয়া। নম্রতাদের আসতে দেখে বিগলিত হাসলো রঞ্জন। চাহনি যথাসম্ভব নিষ্পাপ করার চেষ্টা করে বলল, কলিজা, জুতো কোথায় লুকিয়েছে বলবে না? নম্রতা দাঁত বের করে হাসলো। হাত বাড়িয়ে বলল, 5,000 টাকা দে, বলে দিব। রঞ্জন মুখ কালো করে বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না কলিজা। তুমি টাকার লোভে বারবার নিজের বরকে ভরে যাচ্ছ। বিষয়টা মেনে নেওয়া যাচ্ছে না। গেটেও জেদ ধরে 5,000 টাকা উসুল করে নিয়েছ। এসব তো ঠিক না বউ। রঞ্জনের কথায় হেসে ফেলল পূজা। নম্রতা কোমরে হাত দিয়ে ভ্রু উঁচিয়ে তাকালো। রাখ তোর কলিজা, আগে টাকা দে। টাকা ছাড়া বউ করবি না। টাকা ছাড়া বউ বউ করবি তো খবর আছে, ডিরেক্ট ডিভোর্স। রঞ্জন অত্যন্ত দুঃখী কণ্ঠে বলল, আমাদের এত এত ভালোবাসাকে তুমি সামান্য টাকার কাছে বলে দিতে পারলে বউ? শুধুমাত্র 5,000 টাকার জন্য? আহ, আমি মরে যাচ্ছি না কেন? রঞ্জনের কথা বলার ভঙ্গিতেই হেসে ফেলল নম্রতা। পূজার দিকে চেয়ে বলল, বৌদি, তোমার বরকে কিছু বলবে? বৌদি, তোমার বরকে কিছু বলবে নাকি মাথা ফাটিয়ে স্মৃতিহারা এতিম বানিয়ে দিব? আজ আমাদের দলটা হালকা বলে এত জোর চালাচ্ছিস। নাদিমটা সাথে থাকলে বুঝিয়ে দিতাম বরযাত্রী কাকে বলে। প্যান্ডেলের পেছনের দিকে মাটির মোটা রাস্তা। রাস্তার পাশে বিশাল এক জাম গাছ। আরফান দ্রুত হেঁটে জাম গাছের নিচে এসে দাঁড়ালো। আরফানকে আসতে দেখে গাড়ি থেকে সবিনয় নেমে এলো ড্রাইভার। স্যার, খাওয়ান দাওয়ান শেষ? আরফান গাড়ি থেকে কালো চামড়ার ব্যাগটা বের করতে করতে ছোট্ট করে উত্তর দিল। ড্রাইভার বেশ আগ্রহ নিয়ে আরফানের কার্যকলাপ দেখতে লাগলো। মানুষটাকে তার খুব পছন্দ হয়েছে। ছোঁয়ার অন্যান্য বন্ধুদের মতো খিকখিক না করাটাই ভালো লাগার প্রধান উৎস। ম্যাম সাহেব বলেন, স্বল্প কথা বলা জ্ঞানী লোকের লক্ষণ। আরফান কথা বলে অল্প, চুপচাপ থেকে হঠাৎ হঠাৎ গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। কথাবার্তায় জ্ঞানের ছটা। ড্রাইভার মুগ্ধ চোখে চেয়ে থাকে। আরফান পকেট থেকে ফোন বের করে ফোনে মনোযোগী হলো। ড্রাইভার গদগদ কণ্ঠে বলল, স্যার, আপনি মানুষটা খুব ভালো আছেন। আপনার আমার খুব পছন্দ হয়েছে। আরফান জবাব না দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সে আহামরি ভালো কোনো কাজ করেছে কিনা বোঝার চেষ্টা করলো। মনে পড়ছে না। নম্রতার মন খারাপ দেখে বহু কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হয়েছে তাকে। তার উপর নীরাও ফোন দিয়ে ঝুলে পড়লো। বাধ্য হয়ে ডিউটি শিডিউল পরিবর্তন করে নম্রতাকে সঙ্গ দিতে হলো। গাড়িটা নম্রতার বান্ধবীর। এই ড্রাইভারকে সে চিনে না। প্রথম দর্শনে খুব পছন্দ হয়ে যাওয়ার মতো কোনো কথা তাদের হয়নি। আরফানের ভাবনার মাঝেই নম্রতাকে আসতে দেখা গেল। এক হাতে শাড়ির কুচকি সামলে ধীরে ধীরে হাঁটছে সে। নম্রতার দিকে এক নজর তাকিয়ে বড় আফসোস নিয়ে বলল ড্রাইভার, একটা কথা বলি, মাইন্ড করেন না স্যার। এই আফামনির সাথে আপনার তেমন মানায় নাই। আফামনি দেখতে মাশাআল্লাহ, কিন্তু অতিরিক্ত কথা কয়। মায়া মানুষ এত কথা বলা ভালো না। মায়া মানুষ থাকবো চুপচাপ। 10টা বেতের বাড়িতেও শব্দ করতো না। চুপচাপ মায়া মানুষ দেওয়া সংসার সুখ আসে। পটর পটর মায়ারে কোনো কামের না। মাইন্ড করলেন স্যার? আরফান উত্তর দিল না। গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে মনোযোগী চোখে ফোন ঘাঁটতে লাগলো।
কপাল হালকা কুচকানো, চোখ মুখ থমথমে। আরফানের থমথমে মুখ দেখে কথা এখনো সাহস পেল না ড্রাইভার। নম্রতা পাশে দাঁড়িয়ে ফোনের দিকে একটু উঁকি দিয়ে মিষ্টি হাসলো। হাসির বদলে হাসি ফিরে এলো না। আরফান আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে রইল। নম্রতার দিকে ফিরেও তাকালো না। আরফানের থমথমে মুখ খেয়াল করে কিছুটা অপ্রস্তুত হলো নম্রতা। দ্বিধা নিয়ে বলল, আপনি ঠিক আছেন ডক্টর? আরফান তাকালো না, ছোট্ট করে বলল, হুম। আপনাকে আপসেট দেখাচ্ছে নিষ্প্র, কিছু হয়েছে? আরফান গাড়ির দরজা খুলে নিজের স্যুটটা তুলে নিল। প্রচন্ড শব্দে দরজাটা বন্ধ করে বলল, না। নম্রতা বুঝলো আরফান রেগে আছে। তার রাগ প্রকাশের ধরন সে ধরতে পারছে। নম্রতা অসহায় কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আরফান তাকালো না। এক হাতে কালো চামড়ার ব্যাগ, অন্য হাতে ভাঁজ করা স্যুট নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে অন্যদিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। রেগে আছেন কেন? আরফান তাকালো। অদ্ভুত ঠান্ডা তার দৃষ্টি। শীতল কণ্ঠে বলল, আপনার বন্ধু আপনাকে এইভাবে সম্বোধন কেন করলো? নম্রতা ব্যাপারটা ঠিক ক্যাচ করতে পারলো না। পুরো ব্যাপারটা বুঝতে খানিকটা সময় লেগে গেল। ভ্রুকুচকে চিন্তা করলো, পর মুহূর্তেই হেসে বলল, ও রঞ্জনের কথা বলছেন? ও এরকমই, ভীষণ কিউট না? ওর সবকিছুই কিউট। বাই এনি চান্স রঞ্জন যদি মুসলিম হতো এবং আমার বন্ধু না হতো, তাহলে আমি ড্যাম শিওর আমি ওর ওপর ট্রাস্ট হতাম, প্রেমে পড়তাম, বিয়েও করে ফেলতাম। আরফান শীতল কণ্ঠে বলল। গুড। নম্রতা আর চোখে আরফানের দিকে তাকালো। আরফানের থমথমে মুখ আরো বেশি থমথমে দেখাচ্ছে এবার। শ্যামবর্ণ মুখটিতে রক্তিমাভা। আরফান নিজের ব্যাগ আর স্যুটটা নিয়ে রাস্তার ধরে হাঁটা দিল। নম্রতা বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আরফানের পিছু ছুটল। বিস্ময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন? আরফানের ছোট্ট উত্তর। ঢাকায়। নম্রতা আরফানের ডান বাহু চেপে ধরে বলল। আপনি আমায় অ্যাভয়েড করছেন? আরফান দাঁড়ালো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সাবলীল কণ্ঠে বলল। হ্যাঁ। নম্রতা খানিক অবাক হয়ে বলল, কেন? আচ্ছা, আপনি কি জেলাস? আরফান উত্তর দিল না। হাঁটার গতি কি খানিকটা বেড়ে গেল হয়তো। নম্রতা আরফানের সাথে পেরে উঠতে না পেরে বলল, আমরা শুধুই মজা করছিলাম। ইউ আর জাস্ট ফ্রেন্ডস নিষ্প্র। আপনি অযথাই রাগ করছেন। আরফান দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল, দেন ওয়াই হি কেয়ার ইউ সো মাচ? আমি খেয়াল করেছি লঞ্চেও আপনাকে কোলে নিয়েছিল, কেন নিবে? শেষের কথাটাতে যেন একরাশ অভিযোগ ছুড়ে দিল আরফান। ভারী বাচ্চামো প্রশ্ন, কেন নিবে? নম্রতার হঠাৎ হাসি পেয়ে গেল। আরফানের রাগ দেখে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। চারিপাশের বাতাসটাকে মনে হলো স্বর্গীয়। নম্রতা নরম কণ্ঠে বলল, আমি কোনো ফ্যাক্ট নই। আমার জায়গায় নিরাবাদ শোয়া হলেও রঞ্জন ঠিক একই কাজ করত। রঞ্জন সবসময় কেয়ারিং, কাছের মানুষগুলোকে আগলে রাখতেই পছন্দ করে। আরফানের গনগনে রাগ কমলো বলে মনে হলো না। প্রচন্ড রাগ নিয়ে অন্যদিকে চেয়ে রইল, কথা বলল না। নম্রতা মৃদু হেসে বলল, রঞ্জনের পাশে থাকা অতিরিক্ত সুন্দরী মেয়েটি ওর হবু বউ। মেয়েটাকেও পাগলের মতো ভালোবাসে। এত সুন্দরী বউ রেখে রঞ্জন আমার প্রতি ইন্টারেস্টেড কেন হবে বলুন তো? আরফান ফিরে তাকালো। ভ্রুকুচকে নম্রতার মুখের দিকে চেয়ে থেকে বলল, আপনার সৌন্দর্য সম্পর্কে আপনার কোনো ধারণা নেই নম্রতা, না জেনে লেম রেফারেন্স টানবেন না। আরফানের কথাটা খুব স্নিগ্ধ শোনালো নম্রতার কানে। পুলকিত চোখে চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ বলিষ্ঠ চেহারায়। আরফানের দৃষ্টিও তখন নম্রতার চোখে নিবদ্ধ। বিকেলের মিষ্টি আলোয় কিছুটা সময় একান্তে কেটে গেল তাদের। বেশ কিছুক্ষণ পর হতাশ নিঃশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিল আরফান। শক্ত গলায় বলল, আপনাকে কেউ উদ্ভট সব সম্বোধন করবে তা আমার পছন্দ নয়। আমি ছোট থেকে হিংসুটে প্রকৃতির ছেলে। যা আমার নিজের তা শুধুই আমার নিজের। আমার জিনিসে কেউ তাকালেও আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি খুব একটা জেন্টলম্যান নই নম্রতা। এক প্রকার ঠান্ডা ধমকি দিয়ে নম্রতার দিকে তাকালো আরফান। কথাগুলো ধীরে সুস্থে বলা হলেও কথার ধরনের ভেতর তপ্ততা টের পেল নম্রতা। আরফান তার ঠান্ডা অথচ তীব্র চাহনি দিয়ে বুঝিয়ে দিল তার প্রতিটা কথা কতটা সত্য এবং গম্ভীর। দুপুরের শেষ ভাগে বড় মামার বাড়িতে গিয়ে পৌঁছালো নাদিম। গ্রামের মাঝে বিশাল জায়গা নিয়ে বড় মামার বাড়ি। গেট দিয়ে ঢুকে এক পাশে দুটো বড় বড় চৌচালা ঘর, একটা ধানের গুদাম, অন্য পাশে পুরনো একতলা বাড়ি, ডান পাশে টিনের চালা দেওয়া বৈঠক ঘর। বৈঠক ঘরের পাশে শান বাঁধানো বিরাট পুকুর। পুকুরের পাশে হাঁসের খামার। হাঁসের খামারটা নতুন হয়েছে। 5 বছর আগে যখন এসেছিল তখন এই হাঁসের খামারটা দেখেনি নাদিম। নাদিম ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাড়ির সামনে ধান শুকানোর বড় মাঠটা পার করে উঠোনে পা রাখতে বেশ কিছু প্রাণী নীরবে তাকে পর্যবেক্ষণ করলো।
প্রায় সবাই চাকর শ্রেণীর মানুষ। এদের কাউকেই নাদিম চেনে না। নাদিমকে তারা চিনবে এমনটাও আশা করা যায় না। নাদিম বেশ কয়েক পা এগিয়ে যেতে একজন উৎসুক কণ্ঠে শুধালো, আপনি কেডা? কারে খুঁজছেন? নাদিম উদ্বেগহীন কণ্ঠে বলল, তুমি কে? বড় মামাকে গিয়ে বলো নাদিম এসেছে। লোকটার চোখ শুরু হলো। নাদিমের পরিচয় বুঝতে পেরে বলল, ভাইজান তো পরিশোধে গেছে, আপনি বাড়ির ভিতর যান, ভাবিজানরা আছেন ভেতরে। নাদিম সপ্রতিভ পায়ে বাড়ির ভেতর ঢুকলো। কিছুক্ষণের মাঝে বাড়ির ভেতরে হালকা এক সুরধ্বনি খেলে গেল। হাজারো আধিক্যতা মাখা প্রশ্ন উত্তরের পর বড় মামি তাকে বিশ্রাম নিতে বলে রান্নার তোড়জোড় করতে ছুটলেন। নাদিমকে যে মেয়েটা ঘর দেখিয়ে দিল তার নাম পরি। শ্যামলাটে মিষ্টি মুখটা পরির মতোই সুন্দর স্নিগ্ধ। নাদিম কলতলা থেকে হাত মুখ ধুয়ে ফিরে আসা পর্যন্ত মেয়েটা তার পিছু পিছুই ঘুরল। ঘরে ফিরে বিছানায় হাত পা ছড়িয়ে দিয়ে মেয়েটার দিকে তাকালো নাদিম। ভ্রু কুঁচকে বলল, তুই পড়ি না? বড় হয়ে গেছিস অনেক। কোন ক্লাসে পড়িস? পরি উজ্জ্বল মুখে তাকালো। চঞ্চল পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। মুখ ভর্তি হাসি নিয়ে বলল, এইবার এসএসসি দেবো নাদিম ভাই। বাহ, ভালো। পরি উৎসুক কণ্ঠে বলল, তুমি এতদিন আসনি কেন নাদিম ভাই? আব্বা তোমার কথা রোজ বলতো, আমিও বলতাম। নাদিম হাসলো। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, কি বলতি? আমি যখন এই বাড়িতে শেষবার আসি তখন তুই বেশ ছোট ছিলি। আমায় তো মনে থাকার কথা নয়। যাও, তোমাকে মনে থাকবে না কেন? তুমি তখন কি সুন্দর দেখতে ছিলে, একদম সাদা রঙের, পরিদের ছেলের মতন। খুব মনে আছে আমার। নাদিম শব্দ করে হাসলো। পরিদের ছেলের মতো? তুই পরিদের ছেলে দেখছিস? উফ, না দেখলেই বা কি? আমার নাম পরি না? আমি সব জানি। পরীর ছেলেরা খুব সুন্দর হয়। তখন তোমাকেও ঠিক পরীর ছেলের মতোই লাগতো। তখন লাগতো, এখন লাগে না। এখন তো তোমায় তার থেকেও বেশি সুন্দর লাগে। আগে ছেলের মতো লাগতো, এখন বরের মতন লাগে। পরিধের বরের মতন। কথাটা বলে লাজুক হাসলো পরি। নাদিম কয়েক সেকেন্ড চুপ করে চেয়ে রইল পরির চোখে মুখে। কিছু একটা বোঝার চেষ্টা করছে। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। মনের ভিতরে থেকে সুপ্ত মানব খক করে হেসে উঠে বলল, মুরগি নিজেই এসেছে শিয়ালের কাছে বাগী হতে। বড় মামাকে জব্দ করার চরম সুযোগ। নাদিম নিজের মনে হেসে বলল, তুমি সবসময় আমায় ডিস্ট্রেক্ট করার চেষ্টা করো। বড় মামাকে জব্দ করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আরে ব্যাস, এখন আমার দোষ? মেয়েটাই তো পটে গেল। পটে গেল বলেই না বললাম। ভোলার চেহারা দেখে পটে গেলে আমার কি দোষ? দূর হও, আমি ঘুমাবো। সুপ্ত মানব বনের এক কোনায় বসে কৌতুক মাখা হাসি হাসতে লাগলো। বিষয়টাতে তার খুব আনন্দ লাগছে। আনন্দ লাগছে নাদিমেরও, পৈশাচিক আনন্দ। খাওয়া শেষে দীর্ঘ এক ভাত ঘুমের পর বড় মামার সাথে দেখা করলো নাদিম। বড় মামা মাত্রই পরিষদ থেকে ফিরেছেন। ঘামে ভেজা ক্লান্ত শরীর নিয়ে বৈঠক ঘরের বারান্দায় বসে আছেন। চোখে মুখে আগে সে জৌলুস নেই। বার্ধক্য হানা দিয়েছে শরীরে। শক্তপোক্ত শরীরটা ঢিলে ঢালা থলথলে হয়ে গিয়েছে। মামার সামনে বেতের মোড়ায় বসে কৌতূহলী চোখে সবটাই পর্যবেক্ষণ করলো নাদিম। মিষ্টিকে নিয়ে কি বলেছিলেন ফোনে? বড় মামা জবাব না দিয়ে বললেন, তোমার চেহারার দশা দেখে তো আমার বংশের ছেলে বলে মনে হচ্ছে না বাবা। মাথায় পাখির বাসা, কালো দাড়ি গোফের জঙ্গল। ঢাকা শহরে গুন্ডামি করে বেরো নাকি হে? নাদিম হাসলো। বড় মামা তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন নাদিমের পুরো ঠোঁট জোড়ার দিকে। পরিচিত, খুব পরিচিত সেই হাসি। নাদিম হেসে বলল, আমি তো আপনার বংশের ছেলে নই বড় মামা, আমার বংশ ভিন্ন। বড় মামা কিছুক্ষণ চুপ করে নাদিমকে লক্ষ্য করলেন। তারপর মৃদু কণ্ঠে বললেন, মায়ের বংশ কি নিজের বংশ নয়? হওয়ার তো কথা নয়। বড় মামা বিড়বিড় করে বললেন, আমি মতিনকে বলে দিচ্ছি, বাড়িতে এসে চুলদারি ছেটে দিয়ে যাবে তোমার। ভদ্রলোকদের এভাবে থাকতে নেই। নাদিম মাথার ঘন চুলগুলো ঝাঁকিয়ে বলল, সে দেখা যাবে। আপনি বরং মিষ্টির কথা বলুন, ওর জন্যই তো এত জরুরি তলব। কেন ডেকেছেন? বড় মামা চওড়া চেয়ারটাতে গা এলে দিয়ে চোখ বুঝলেন। এত তারা কিসের? আজই এলে বিশ্রাম নাও, কাল সকালে না হয় কথা হবে। কাল সকাল পর্যন্ত তো থাকতে পারছি না মামা। আসার সময় ফেরার টিকিট করে এসেছি। সন্ধ্যা ট্রেনে রাতের মধ্যে টাকা পৌঁছাতে হবে। বড় মামা অবাক হয়ে বললেন, সে কি, এতদিন পর এসে আজই ফিরে যাবে? কিছুদিন থাকো, টিকিটের ব্যবস্থা আমি করে দেব। টিকিটটা কোনো ব্যাপার না,
বড় মামা ব্যাপারটা আমার ঢাকা ফেরা নিয়ে বন্ধুরা অপেক্ষা করছে। নাদিমের উত্তরটা বড় মামার ঠিক পছন্দ হলো না। বিস্বাদ মুখে বললেন, বন্ধুর অপেক্ষা করলেই ছুটতে হবে নাকি? থাকো কদিন, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও। তোমার মামিও বোধহয় এত তাড়াতাড়ি ছাড়বে না। ভেতরের বাড়িতে রান্নার বিশাল আয়োজন চলছে। নাদিম জবাব না দিয়ে চুপ করে রইল। ধীর কণ্ঠে বলল, মিষ্টির কি হয়েছে, কেন ডেকেছেন? বড় মামা এবার যেন হঠাৎই আগের রূপে ফিরে এলেন। তীক্ষ্ণ বুদ্ধি খেলে গেল চোখে মুখে। মুখের ভঙ্গিমা পাল্টে বললেন, তোমার বোন যে এবার কলেজে ভর্তি হয়েছে জানো? কথাটা বলে উত্তরের অপেক্ষা করলেন তিনি। তারপর তার ছেলের হাসি দিয়ে বললেন, জানো না জানি, জানার প্রয়োজনও বিশেষ ছিল না, কিন্তু এখন ব্যাপারটা ভিন্ন। মিষ্টি বড় হয়েছে, ওর একটা বিয়ের ব্যবস্থা করা আবশ্যক। নাদিম ভ্রু কুচকে চেয়ে রইল। মিষ্টির বিয়ে? ওই ছোট্ট পুচকে মেয়েটার বিয়ে? ওর কি আদৌ বিয়ের বয়স হয়েছে? এই সেদিনও না লাল ফ্রক পরে বোকা বোকা চোখে চেয়ে থাকতো মেয়েটা। নাদিম মিষ্টির মুখটা মনে করার চেষ্টা করলো, মনে পড়ছে না। শেষ কবে দেখেছিল সেটাও মনে পড়ছে না। নাদিম চিন্তিত চোখ দুটো বড় মামার মুখের উপর স্থির করলো। বড় মামা উত্তরের অপেক্ষায় বসে থাকায় খানিক নড়ে চড়ে উঠল নাদিম। গম্ভীর কণ্ঠে বলল, কোন ক্লাসে পড়ে মিষ্টি? আর এখনই বিয়ে কেন? পড়াশোনা করুক। বড় মামা অসন্তুষ্ট কণ্ঠে বলল, রক্ত কথা বলে বাবা, ওই মেয়ে বিশ্বাস আছে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে। মেয়েটার বিয়ে দিতে পারলে আপাতত বিদেয় হয়। নাদিমের চোয়াল শক্ত হয়ে এলো। বিস্ময় নিয়ে খেয়াল করলো সে রেগে যাচ্ছে। বড় মামাকে ধরে বেধরাম পেটাতে ইচ্ছা করছে। শালা পিশাচ। নাদিমকে বিরক্ত মুখে বসে থাকতে দেখে মৃদু হাসলেন বড় মামা। ভারী বুদ্ধিদীপ্ত চোখে তাকালেন। সেই কুটিল চোখ দুটোর দিকে চেয়ে নাদিমের কি ঘেন্না হলো? হওয়ার কথা না। নাদিম মানুষকে পর্যবেক্ষণ করে মজা পায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে গালি দেয়, বেধরম পেটায়, কিন্তু ঘেন্না করে না। নাদিম সূক্ষ্ম চোখে চেয়ে বড় মামার মনোভাব বোঝার চেষ্টা করলো। বড় মামার চাকর শ্রেণীর কাউকে ডেকে কিছু একটা আনতে বললেন। তারপর চিন্তিত হওয়ার ভান করে বললেন, আজকাল বিয়ের বাজার খুব সোজা নয় বাবা। তারপরও মেয়ে হলো জারজ, জেনে শুনে জারজ মেয়েকে ঘরের বউ কে করবে শুনি? টাকা পয়সা দিয়ে পার করা ছাড়া তো আর কোনো উপায় আদি দেখছি না বাবা। নাদিমকে বিরক্ত মুখে বসে থাকতে দেখে বড় মামা ব্যস্ত কণ্ঠে বললেন, তোমায় এসব ঝামেলা জড়াতে হবে না বাবা। যেমন আছো তেমনই থাকো। ব্যবস্থা যা করার আমিই করব সব। কিন্তু টাকা পয়সার ব্যাপারটা তো তোমাকেই দেখতে হবে বাবা। মেয়েটা তো যেহেতু তুমি, সে হিসেবে দায়িত্ব তো তোমারই বলো। এই মেয়ের স্বাদ পাশে না থেকেও বহু টেনেছি আমি। আর কত, আমারও দু একটা মেয়ে আছে। এত টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? বড় মামার উদ্দেশ্য এবার স্পষ্ট বুঝলো নাদিম। চোয়াল শক্ত করে চুপচাপ চেয়ে রইল বড় মামার থলথলে মুখটার দিকে। চাকরটা এসে একটা কালো চামড়ার ব্যাগ দিয়ে যেতেই ব্যাগ থেকে কিছু কাগজ বের করে নাদিমের দিকে এগিয়ে দিলেন। নাদিম ভ্রু কুচকে কাগজটা হাতে নিতে বড় মামা বিগলিত কণ্ঠে বললেন, তুমি তো বাবা বছরেও এদিকে মারাও না, কোথায় কি করো আল্লাহ মালুম। তাই বলছিলাম কি, তোমার নামে বাবা যে 4 একর জমি রেখে গিয়েছিল, সেই জমিটা বরং ছেড়ে দাও। অযথা পড়ে আছে, ওগুলো বিক্রি করে মিষ্টির বিয়েটা। বলতে বলতে থেমে গেলেন বড় মামা। সামনে বসে থাকা ছেলেটার শক্ত চোয়াল, অকপট চাহনি দেখে হঠাৎই চমকে উঠলেন। কয়েক সেকেন্ডের জন্য আদিবকে বিভ্রম হলো তার। নাদিম কাগজটা বড় মামার কোলের উপর ছুঁড়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মিষ্টির বিয়ের কথা বলেছেন মামা, ওর বিয়ের বয়স হয়নি। নাদিমের কণ্ঠে আদিবের সেই অকপট ভয়হীন কণ্ঠের আভাস পেয়ে কিছুক্ষণ কথা খুঁজে পেল না বড় মামা। সম্মোহনের মতো নাদিমের মুখের দিকে চেয়ে রইলেন। কিছুটা ধাতস্থ হয়ে শান্ত কণ্ঠে বললেন, বয়স হয়নি? বিয়ের পর বয়স হয়ে যাবে। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো দায় দায়িত্ব নেই। তবুও অযথা বোঝা বইতে যাবো কেন? তোমারই বা কি প্রয়োজন? তুমি টাকার ব্যবস্থা করে যাও, বাকিটা আমি দেখবো। মিষ্টির বিয়ে নিয়ে আর কোনো আলোচনা না হওয়া ভালো বড় মামা, ওর বিয়ের বয়স হয়নি। বড় মামা চাপার রাগ নিয়ে বললেন, ওর বিয়ের বয়স হয়েছে কিনা তা তুমি শেখাবে আমায়? কখনো খোঁজ নিয়েছো ওর? আজ হঠাৎ বোনের প্রতি এত দরদ? হ্যাঁ, আপনি কদিন খোঁজ নিয়েছেন ওর? আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, খুব বেশি দিন বাঁচবে বলে মনে হয় না। শেষ বয়সে এসে আপাতত হিসাবে চিন্তা ভাবনা বাদ দিন, বৃষ্টি কঠিলতা থেকে বেরিয়ে একটু মানুষ হন।
বড় মামা হতভম্ব হয়ে গেলেন। তার গ্রাম, তার বাড়িতে বসে কেমন অকপটে কথা বলছে ছেলেটা, অপমান করছে। ভয় নেই? আদি বেরোচ্ছিল না। বড় মামা চাপা গর্জন করে বললেন, কি বলতে চাইছো তুমি? আমি অমানুষ? আমি অমানুষ হলে তোমার এই জারজ বোনকে এতদিন দেখছে কে? সেটা তো আমারও প্রশ্ন। কে দেখেছে ওকে? আপনি তো দেখেননি। এটুকু বলে থামলো নাদিম। হতাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, মিষ্টি কোনো চাইল্ড হাউসে থাকে না, তাই না মামা? আপনি ওকে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।